ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মের কথা বলে ভোট চাইবার অধিকার কোনো দলের নেই। ধর্মের নামে কোনো রাজনৈতিক দল তৈরি করা যাবে না। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তার ধর্মাচরণের অধিকার আছে। বাড়িতে, প্রকাশ্যে, কোনো প্রতিষ্ঠানে গিয়ে এই আচরণের মধ্য দিয়ে মানুষকে রাজনীতিগতভাবে ধর্মের সুশ্রুতি দিয়ে প্রভাবিত করার কোনো সুযোগ নাই। আপনি কোন ধর্ম করবেন, কোন ধর্ম করবেন না, আপনার পূর্ণ স্বাধীনতা আছে। ধর্ম যদি বদল করতে চান, এটাও করার স্বাধীনতা আপনার আছে। কোনো ধর্ম যদি আপনি নাও করেন, তা তো আপনার নাগরিক অধিকার যাবে না। আপনি ভোট দিতে পারবেন, দেশের যে কোনো জায়গায় আপনি বসতি স্থাপন করতে পারবেন। এটা আক্রান্ত। এই যে ব্যবস্থাটা আমাদের সংবিধান দিয়েছে, এটা রক্ষিত হবে কিনা, এটা নির্ভর করছে এবারকার লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা 5 বছর পর পর ভোট হয়, লোকসভা বিধানসভায়। সংখ্যা জুড়ে যারা সরকার তৈরি করেন তারাই শুধু কথা বলবেন। যাদের সংখ্যা কম, বিরোধী দল, তারা কথা বলতে পারবেন না। আমাদের ব্যবস্থার মধ্যে কিন্তু এটা ছিল না, কিন্তু এখন এটা আক্রান্ত হচ্ছে। তার মানে হচ্ছে সংসদীয় ব্যবস্থাটাকেই ধ্বংস করে ফেলার চেষ্টা হচ্ছে। এর থেকে আমাদের দেশের সংসদীয় ব্যবস্থাকে রক্ষা করা যাবে কি যাবে না, এটা নির্ভর করছে এবারকার লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্যে একটা খেলার মাঠ যেমন সবার জন্য সমান করা হয়, এই নির্বাচনী যে সংগ্রাম, এই সংগ্রামে সব দলের জন্য সমান অধিকার। শাসক দলের একরকম, বিরোধী দলের আরেক রকম, এটা চলবে না। নির্বাচন কমিশন ভোট যখন ঘোষণা করে, প্রশাসন তার হাতে চলে যায়। নির্বাচন কমিশনের ক্ষমতা তখন প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর চাইতে বেশি। পুলিশ তাদের নির্দেশে চলে। কাজেই নির্বাচক মণ্ডলী স্বাধীনভাবে তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে কাকে ভোট দেবেন দেবেন না তারা ঠিক করবেন। জবরদস্তি করা যাবে না। যার যার ভোট শেষে দেবে, আপনার ভোট আরেকজনে দিয়ে দেবে, এই কিরকম কথা। এই সমস্ত জিনিসটা দেখবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশন তার যে স্বাতন্ত্র্য, তার যে এই নির্বাচন পরিচালনা করার, নিয়ন্ত্রণ করার ক্ষমতা সংবিধান তাকে দিয়েছে, এই নির্বাচন কমিশন এই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারবে কিনা এবারকার লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে তা চূড়ান্ত হবে। কারণ এই নির্বাচন কমিশনটাকেই ধ্বংস করে ফেলার চেষ্টা চলছে। বিচার ব্যবস্থা, সরকার যখন কথা শুনে না, প্রশাসন যখন কথা শুনে না, মানুষ যখন আক্রান্ত হয়, বিধ্বস্ত হয়, ব্যভিচারের মুখে পড়ে, তখন আর কোনো উপায় না পেলে পরে বিচারের কাছে যায়, বিচারকের কাছে যায়। বিচারক অভিযোগ যে করলেন তার কথা যেমন শোনেন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি যদি আত্মপক্ষ সমর্থন করতে চান তার কথাও শুনবে। দেশের যে আইন কানুন, সংবিধানের যা নির্দেশনামা, তার ভিত্তিতে বিচারক মণ্ডলী বা বিচারক সিদ্ধান্ত গ্রহণ করবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। তার ভিত্তিতে শাস্তি কার কী হবে ঠিক করবে। এতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, প্রশাসন, তাদের কোনো ভূমিকা নাই। কিন্তু এই যে বিচার ব্যবস্থা স্বাধীনতার পর থেকে চলে আসছে, 1950-এর 26শে জানুয়ারি সংবিধান চালু হওয়ার পর থেকে চলে আসছে, এই বিচার ব্যবস্থা এখন আক্রান্ত হচ্ছে। এটা রক্ষা করা যাবে কিনা, এটা নির্ভর করছে
এই লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। এরকম প্রশ্ন 52 সালের পর থেকে আমাদের দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এইভাবে আসেনি। ব্যতিক্রম একটা নির্বাচন, জরুরি অবস্থা জারি হয়েছিল আমাদের দেশে। বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি শাসক দলেরও নেতৃত্বের একটা অংশ রাষ্ট্র ক্ষমতা যারা চালাচ্ছিলেন তাদের সঙ্গে সমঝোতা হচ্ছিল না, জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। আমাদের রাজ্যের কথা বলছি, সারা দেশে 75 সালে জরুরি অবস্থা জারি হলো, ত্রিপুরা 1 বছর আগেই জারি হয়েছে। সুকুমার সেনগুপ্ত ছিলেন মুখ্যমন্ত্রী, 18 জন আমাদের বিধায়ক ছিল, 17 জন সরাসরি সিপিআইএমের, একজন নির্দল অমরেন্দ্র শর্মা ধর্মনগরের সিপিআইএম সমর্থিত। তাদের সবাইকে বিধানসভার চত্বর থেকে বিধানসভার অধিবেশন যখন শেষ হলো বেরোবার আগে গ্রেপ্তার করে নিয়ে গেল। আগরতলার জেলখানায় রাখবার সাহস পেল না। তামিলনাড়ুতে ভেলুরে নিয়ে গেল। আমি কথাও বলে রাখছি, নতুনরা জানেন না এগুলো। জেলখানা থেকে স্লোগান দিয়ে সমস্ত বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করলেন। তৎকালীন শাসক গোষ্ঠী তারা মনে করেছিলেন এদেরকে জেলখানায় রেখে অথবা আকস্মিকভাবে নির্বাচনের ঘোষণা দিলে তারা কিছুই করতে পারবে না, আমরা আবার সরকারে চলে আসতে পারবো। এমনিতেই সংবিধানে 5 বছরের জন্য সরকার সংবিধান সংশোধন করে আরও 1 বছর সরকার চালাবার চেষ্টা করছিলেন। এই পরিস্থিতিতে সেই নির্বাচনে দুটো স্লোগান উঠেছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিকদের স্বাধীনতা, কথা বলবার, সমালোচনা করবার, মত ব্যক্ত করার, দাবি জানাবার, আন্দোলন করবার, সংগ্রাম করবার, এই যে অধিকারগুলো, এগুলো সমস্ত হরণ করে নিয়েছে। এগুলো আমরা পুনঃস্থাপন করতে চাই। এই দুটো স্লোগানের উপর যারা এগুলোর উপর আক্রমণ করেছে, শাসন ক্ষমতায় থেকে সারা ভারতবর্ষকে জেলখানায় পরিণত করেছে, তাদেরকে উচ্ছেদ করো, নতুন ধরনের সরকার তৈরি করো। এই নির্বাচনটা বাদ দিলে পর 52 পর থেকে 24-এ যে নির্বাচন আমরা যাচ্ছি, মাঝখানে এরকম ঘটনা ঘটেনি, নানা রকম দাবি দেওয়া উঠেছে। এই কারণে বলছি এবারকার নির্বাচন স্বতন্ত্র ধরনের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। একই সাথে মানুষ তো শুধু গণতন্ত্র তো পেট ভরবে না। আপনি গণতন্ত্র বলেন, গায়ে কাপড় নাই, উদম গায়ে রাস্তায় বেরোতে পারবেন, পাগল বলবে। গাছের ছাল পরে তখন বেরোনো যায় না। এই পরিস্থিতিতে কি হচ্ছে? জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে। ডলার বলে, ডলার আমেরিকার টাকা, তাদের দেশের যে $1, এটা আন্তর্জাতিক ক্ষেত্রে তার একটা গুরুত্ব আছে। সেই ডলার আমাদের দেশের এখন 85 টাকা দিয়ে কিনতে হয়। তাহলে তাদের দেশেও যেটা $1 মানে 1 টাকার মতো, আমাদের দেশের যে টাকা এই 85 টাকা দিয়ে কিনতে হবে কেন? তার অর্থটা কি? কোথায় নামছে আমাদের টাকার দাম? কে এর জন্য দায়ী? প্রতিদিন জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মানুষের কেনবার ক্ষমতা নিচের দিকে চলে যাচ্ছে, কাজ নাই, চাকরি নাই, রেগা বন্ধ, লড়াই করে রেগার দাবি আদায় করেছি আমরা। 100 দিন দেওয়ার কথা, এখন এটা 35 দিন, 37 দিন, 40 দিন, তাও মণ্ডলের লোক কাজ করে না। আপনারা পরিশ্রম করছেন, রক্ত ঝরাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, তারা ফকটে নাম লিস্টিতে ঢুকিয়ে আপনার পরিশ্রমে আপনি যে উৎপাদন করলেন সেখানে এটাকে ভাগ করে নিয়ে আপনার যে মজুরি, সেই মজুরিতে তারা ভাগ বসাচ্ছে। কি চলছে? এটাও বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, এটাকেও বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। রেশন 10 কেজি বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা হয়েছিল, বিশেষ করে কোভিড যখন পরিস্থিতি, গরিব মানুষ এখন 5 কেজি দিয়ে বলছে বাকি 5 কেজি বাজার থেকে কিনতে হবে। আরে কিনবে, মানুষের পয়সা কোথায়? তুমি তো রেখা দিচ্ছ না। উন্নয়ন দপ্তরের উন্নয়নমূলক কাজ নাই, সেগুলি করলে পরে মানুষের হাতে পয়সা যায়। ত্রিপুরার মানুষ অভিজ্ঞতায় দেখেছেন, রেগায় যত না কাজ, রেগাকে বাদ দিয়ে সরকার, বামফ্রন্ট সরকার পরিচালিত উন্নয়ন দপ্তরগুলোর যে কাজ তার চেয়ে অনেক অনেক বেশি।
দেখা গেছে এই মজুরির হারের ফারাকের জন্যে রেগার কাজে অনেক সময় লোক পাওয়া যেত না। এগুলো বন্ধ। মনে করবেন না এটা শুধু ত্রিপুরায় বন্ধ, ত্রিপুরায় তো বন্ধই, সারা ভারতবর্ষে। সরকার তো একটাই, ডাবল ইঞ্জিনের সরকার। গাড়ি তো একটা, ইঞ্জিন ডাবল, চালায় কেন? দিল্লি থেকে। কাজে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী চালাবার কথা, তিনি হ্যান্ডিম্যানের মতো বসে আছেন, তার কিছু করার নাই। সমস্যাটা এই জায়গায়। বাঁচবেন কি করে? রেশন নানা পদ্ধতিতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কার্ড বাতিল করে দিচ্ছে। গরিব মানুষ, বড়লোক যারা, তাদের তো রেশনে না গেলেও চলে। বেশি দামে দরকার হলে চিনিও বাজার থেকে কিনে নেবেন। আপনি বাঁচবো কি করে? কি করে আমাদের ঠকানো যায়? তার জন্য রেশন ব্যবস্থাটা আস্তে 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 এটা বন্ধ করে দেওয়ার দিকে তারা অগ্রসর হচ্ছে। তো মানুষের হাতে পয়সা নেই, বাজারে যেতে পারছে না, চাহিদা আছে কিনতে পারছে না। দোকানে দোকানেই জমি বন্ধক দিয়ে, স্ত্রী কন্যার সোনা দানা বন্ধক দিয়ে টাকা এনে অর্ধেক নগদে অর্ধেক বাকিতে জিনিস এনে দোকান সাজিয়ে বসে আছেন। কেনবার লোক নেই? পূজার সময়, দুর্গা পূজার সময় আমাদের মুসলিম ভাই বোনদের তাদের যে আপনার অনুষ্ঠান হয়, সেই সময় সারা বছর পয়সা টয়সা জমিয়ে এই যে বাজার থেকে সেই সময় উৎসবের আনন্দে সমস্ত পরিবার যাতে সেখানে একটা বিশেষ পরিস্থিতি ভোগ করতে পারে, দোকানে যায়, জামা কাপড় কিনে, জুতা জামা কিনে, সাজগুছের জিনিস কিনে, ভালো খাবার কিনে। কোথায় এবার পূজা কি হয়েছে? কি দেখেছেন আপনারা? কি দেখেছেন? এতে গিয়ে কি হচ্ছে? কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তার যে উৎপাদিত জিনিস বাজারে বিক্রি হচ্ছে না, তার পুঁজি আটকে যাচ্ছে, নতুন করে উৎপাদন করছে না। এখানে যারা শ্রমিকরা কাজ করছিলেন তাদের ছাঁটাই করে দিচ্ছে। সেটা আপনার ঘরের ছেলে মেয়ে। আর আপনি অর্ধাহার অনাহারের থেকে আপনাদের ছেলেকে মেয়েকে বিএ পাস, এমএ পাস করালেন, ডাক্তার করলেন, ইঞ্জিনিয়ার করলেন, তারা এখন বসে আছে, তাদের কাজ নাই। আমাদের দেশে এই সরকারটার জমানায় গত 10 বছরে, 50 বছরে আমাদের দেশে বেকার সমস্যা যা ছিল তার ছাপিয়ে চলে গেছে। এবং আজকে আমি পড়ছিলাম পত্রিকায়, 18 বছর থেকে যারা চাকরি পেতে পারেন 45-50 বছর, তাদের 83% বেকার, কাজ নাই এই রাজত্বে, বিজেপি শাসনে। তাহলে কি হবে? বাঁচবেন কি করে আপনি? আক্রমণ, এই যে লড়াই করে বনাধিকার আইন আমরা আদায় করেছিলাম, রেগা আদায় করেছিলাম, বন্ধ করার দিকে যাচ্ছে। বনাধিকার আইন এটা সংশোধন করে নতুন আইন তৈরি করেছে। কি বলছে? বর্ডার এলাকা থেকে 100 কিলোমিটার ভেতর পর্যন্ত এই আইন কার্যকরী হবে না। তাহলে বনটা কোথায়? অমরপুর শহর কি বন? অমরপুর শহর তো বন না। 100 কিলোমিটার বললে অমরপুর শহরও পড়ে যাবে, কিন্তু এখানে তো বন নাই। উদ্দেশ্যটাই হচ্ছে এই আইনটা অকার্যকর করে দাও। বড় বড় পুঁজিপতি যারা এই বনের উপর তাদের অধিকার প্রতিষ্ঠিত করে, তার মাটির তলায় যে প্রাকৃতিক সম্পদ, মাটির উপর যে প্রাকৃতিক সম্পদ, এটা দুহাতে লুণ্ঠন করবে উপজাতি জনগণ, তাদেরকে মানুষ বলে তারা মনে করবে না। এর থেকে বাঁচাবার জন্যই আমরা বামপন্থীরা 61 জন 62 জন আমাদের এমপি যে সময় লোকসভায় আমরা ছিলাম, লড়াই করে তৎকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করে এই আইনটা আমরা পাশ করে বাধ্য করেছিলাম। এই আইন এরা আজকে তুলে দিচ্ছে। শুধু তা না, ধর্মের ভিত্তিতে এখন সংরক্ষণের কথা বলছে। ট্রাইবেলরা যারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তারা যদি ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্মে যান, আমি বলেছি এর আগে, আপনি কোন ধর্ম করবেন না করবেন, ধর্ম পাল্টাবেন কি পাল্টাবেন না, বা একেবারেই ধর্ম করবেন না, পুরো আপনার অধিকার আছে। কিন্তু এখন এই সরকার নাগরিক অধিকার দেওয়ার ক্ষেত্রে ধর্মকে বিচার করছে, বিশেষ করে মুসলিমদের লক্ষ্যের মধ্যে রেখে, এবং বিশেষ করে ট্রাইবেলদের। তারা যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন, এরা যদি ধর্মান্তরিত হয়ে অন্য কোনো ধর্মে যান, তাহলে বলছে তারা যে এখন ট্রাইবেল হিসেবে যে রিজার্ভেশন পায়, এই রিজার্ভেশন বাতিল করে দাও। আমি কয়েকটা জিনিস বললাম, তাহলে কোথায় যাচ্ছি আমরা? তাহলে এই জিনিস চলবে না, এগুলোর পরিবর্তন চায়। মানুষ হিসেবে বাঁচতে গেলে পর
আপনি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, উপজাতি না বাঙালি, ভারতবর্ষের যে কোনো রাজ্যের মানুষ বাঁচতে হবে তো নাকি? কে কোন দল করবেন না করবেন পরের কথা। কাজে এই প্রশ্নগুলো এভাবেই চলতে দেবেন না, এগুলোর মোকাবেলা করবেন, রুখে দাঁড়াবেন। যে অধিকারগুলো মানুষ ভোগ করছে খেয়ে পড়ে বেঁচে থাকার, সেই অধিকারগুলো যাতে ঠিকভাবে এখানে পুনরুদ্ধার করে বাস্তবায়িত করা যায়, এই অবস্থায় ভারতবর্ষকে ফিরিয়ে আনবেন, এটা নির্ভর করবে এবারকার লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে। এরকম নির্বাচন আমি যেটা বললাম 52 সালের পর থেকে মাঝের জরুরি অবস্থার সঙ্গে যে নির্বাচনটা হয়েছিল এটা বাদ দিলে পর এরকম নির্বাচন হয়নি। আমরাই বামপন্থীরা, এটা আপনার অহংকার না, যে বাস্তবের নিরিখে আমাদের পার্টি কংগ্রেস 23তম পার্টি কংগ্রেস 8 থেকে বছর দেড়েক আগে হয়েছিল কেরালাতে। সেখানে আমরা স্লোগান দিয়েছিলাম, আমাদের জন্য না, সারা ভারতবর্ষের মানুষকে বাঁচাবার জন্য, দেশকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য। বিজেপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করো, 24-এর লোকসভা নির্বাচনে পরাস্ত করো, কেন্দ্রে একটা বিকল্প জনমুখী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং জনস্বার্থবাহী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে পারে এরকম একটা সরকার তৈরি করার জন্য এগিয়ে যাও। আমরা বামফ্রন্ট সরকার দিল্লিতে তৈরি করার কথা বলিনি, কারণ আমরা জানি আমাদের বামপন্থীদের শক্তি সারা ভারতবর্ষে দিল্লিতে সরকার করার মতো এরকম অবস্থা, সাংগঠনিক অবস্থা আমরা এগুলো তৈরি করতে পারিনি। আমরা পারলাম না বলে এই অত্যাচারী যে জমানা চলছে, এই জমানাটাকে আমরা মেনে নেব, এটাকে পাল্টাতে হবে। আমরা এই স্লোগান দিয়েছিলাম, ওখান থেকেই আমরা স্লোগান দিয়েছিলাম। যারা প্রকৃত অর্থেই বিজেপির বিরুদ্ধে, যারা সংবিধান রক্ষা করতে চান, গণতন্ত্র রক্ষা করতে চান, ধর্মনিরপেক্ষতার মতাদর্শ রক্ষা করতে চান, সংসদীয় ব্যবস্থা রক্ষা করতে চান, বিচার ব্যবস্থার স্বাতন্ত্র্য রক্ষা করতে চান, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষা করতে চান এবং মানুষের খেয়ে পড়ে বাঁচার ব্যবস্থা করতে চান, সেই যে দলগুলো মুখে না মনের দিক থেকে যারা এগুলো চান, তাদের কাছে আমরা আবেদন করছি একটা জায়গায় আসুন। কারণ অভিজ্ঞতায় দেখা যাচ্ছে বিজেপি বারবার বিরোধী দলের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভোট পেয়ে বেশি আসন দখল করে সরকার তারা দখল করছেন এবং সেই সরকার এই অত্যাচারী জমানা কায়েম করেছে। এবং এদের এই 24-এর নির্বাচনের লক্ষ্যটা কি? ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গিতে একদলীয় স্বৈরশাসন আর কোনো দল থাকতে দেব না। আমাদের ত্রিপুরায় তো সেটা করছে, ভারতবর্ষের সব জায়গায় করতে পারছে না, কিন্তু এটা সারা ভারতবর্ষে করবার জন্য 24-এর নির্বাচন তারা জিততে চায়। ওই স্লোগান দিয়েছে 400 আসন চাই, শুধু বিজেপির 300 আসন চাই। আর বাদ বাকি যারা আছে তারা বলছেন তাদের নাকি 32 দলের সংগঠন, তাহলে একটা দল তো বিজেপি বাদ দিলে পরে বাকি আর যে 31টা তাদের সবাই মিলে বলছে আপনাদের 30টা পেলেই চলবে, আমরা 370, আপনাদের 30 নিয়ে 400। অর্থটা কি? এখন গুমর বেরোচ্ছে যে তারা সংবিধান পাল্টে ফেলবে, মনুর আদলের সংবিধান তৈরি করবে, যেখানে মহিলারা একেবারে উপেক্ষিত, মায়েদের সম্মান নাই, বোনেদের সম্মান নাই, মর্যাদা নাই। তারা সন্তানের জন্ম দেবেন, রান্নাবান্না করবেন, কাপড় জামা কাচবেন, ঘরের বাইরে যেতে পারবেন না, দাবি দাওয়া করতে পারবেন না, সম্মান মর্যাদা কিছু নাই। মানুষ বলেই মনে করে না। আর কি? আর হচ্ছে যারা দলিত অংশের মানুষ, তফসিলি বিরাট অংশের মানুষ, এদেরকে তারা মানুষ বলে মনে করে না। যে এদের তো জন্মই হয়েছে, ভগবান নাকি তাদের জন্ম দিয়েছে অন্যদের সেবা করার জন্যে, পায়ের তলায় পিষে মরবার জন্য। এটা হচ্ছে মনুসংহিতার মূল কথা। বিজেপি, RSS, বিশ্ব হিন্দু পরিষদ এটাকেই তাদের কাছে গীতা ভাগবতের মতো মনে করে এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতবর্ষের সংবিধান তারা তৈরি করতে চাইছে। 24-এর লোকসভা নির্বাচনে যদি তাদেরকে আপনি মোকাবেলা করতে না পারেন, প্রতিহত করতে না পারেন, এরকম একটা জায়গায় দেশকে তারা নিয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে উকিঝুঁকি মারছে। এই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখলাম আমাদের এই আবেদনে শক্তি আমাদের যাই হোক, কিন্তু আমাদের যে যুক্তি, তথ্য এবং এই এক জায়গায় আসার যে প্রয়োজনীয়তা যেভাবে আমরা বলছিলাম,
তাতে গিয়ে দেখা গেল একসময় 28টা রাজনৈতিক দল এক জায়গায় আসলো, এখন দুটো দল এদিক সেদিক করে তারা চলে গেছেন সুবিধাবাদী, 26টা রাজনৈতিক দল আছে। নতুন আরও এক দুটো দল আসতে পারে, আবার এক একটা চলেও যেতে পারে। এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। সুবিধাবাদী নেতৃত্ব নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য কখনো এই জোট কখনো ওই জোট, তাদের যারা সমর্থক তারাও কিন্তু এই সমস্ত সংগঠনের নেতৃত্বের উপর আস্থা হারাতে আরম্ভ করেছেন। নানাভাবে তাদের যে মনোভাব প্রকাশ করছেন তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। এরকম একটা জায়গায় বিজেপি ভয় পেয়ে গেছে। কেন ভয় পেয়েছে? এটা 2014 নির্বাচন না, 2019-এর নির্বাচন না। 2019-এই কিন্তু এরা হেরে যাচ্ছিল। যদি জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে 42 জন সিআরপিএফ জওয়ান সন্ত্রাসবাদীদের হাতে খুন না হতো এবং তাদের মৃতদেহ কাঁধে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে, পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অমুসলমান যারা তাদের বড় অংশকে তাদের সঙ্গে যদি তারা নিতে না পারত, তারা কিন্তু 2019-এই সরকার তৈরি করতে পারে না। এখন প্রকাশ হচ্ছে। আমরা বলছি শুধু না, সেই সময় জম্মু কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন, কেন্দ্রের যে সরকার বিজেপি সরকার, তারাই তাকে বাছাই করে সেখানে বসিয়েছিলেন। তিনিই বলছেন যে হত্যা এড়ানো যেত, এটার কোনো কারণ ছিল না। রাস্তা দিয়ে গাড়িতে করে তাদের না নিয়ে এরোপ্লেনে করে যদি আমরা নিয়ে যেতে পারতাম, যেখানে সন্ত্রাসবাদীরা জমায়েত হচ্ছে আমাদের কাছে খবর ছিল, তাহলে এই ঘটনা ঘটতে পারে না। শুনল না, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর শুনল না, প্রতিরক্ষা দপ্তর শুনল না, এবং এরপরে ঘটনাগুলি ঘটল। এবং এই কথা বলার মধ্য দিয়ে তিনি পরিষ্কার রাজ্যপাল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এদের হত্যাকাণ্ডের পর যা ঘটনা ঘটল ভারতবর্ষে, তা থেকে মনে হচ্ছে যে এটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করেছে। এখন সেই রাজ্যপালকে নরেন্দ্র মোদীর সরকার নানা অছিলায় তদন্তের নামে, তিনি তো রাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, তাকে এখন জেলখানা ঢোকাবার চেষ্টা করছে। তিনি বলছে কুছ পরোয়া নেই, আমি সত্যের পক্ষে, যেটা বলেছি তার থেকে এক কদম পেছনে যাব না, এটা বলবো শেষ অবধি। ষড়যন্ত্র ছিল। কাজে এই ঘটনা না ঘটলে পরে 2019-এর নির্বাচনে বিজেপি হেরে যেত। এরপর থেকে যে নির্বাচন হয়েছে, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন, কতগুলো লোকসভা আসনের উপনির্বাচন, কোনো কোনো জায়গায় মেট্রোপলিটন সিটি, বড় বড় শহর, তার যে নগরের নির্বাচন, সেগুলো বিজেপি প্রত্যাশা মতো সাফল্য অর্জন করতে পারেনি। সরকারি ছিল, সরকার হারিয়েছে। লোকসভার আসন তাদের হাতে ছিল, সেই আসন তারা হারিয়েছে। মেট্রোপলিটন সিটি দিল্লি 15 বছর তাদের হাতে ছিল, বছর ধরে নির্বাচন হয়েছে, পরাস্ত হয়েছে, আবার দু একটা জায়গায় তারা জিততেও পেরেছে। ফলে এই ঘটনার মধ্য দিয়ে বিজেপি বুঝতে পারছিল যে না, মানুষকে তো যা বলছি, যা খুশি বলছি, মানুষকে তো সঙ্গে রাখা যাচ্ছে না। এর মধ্যে বিরোধীরা 25টা 26টা রাজনৈতিক দল, যাদের মধ্যে বিভাজন তৈরি করে ভোট ভাগ করে দিয়ে অল্প ভোটে আমরা সরকারে চলে যেতে পারতাম, এবার তো বিরোধীরা একটা জায়গায় চলে আসছে, 2টা 4টা আসছে যাচ্ছে, যাই হোক, কিন্তু বাকি 20টা 22টা 24টা 25টা তারা যদি একটা জায়গায় আসতে পারে, তাদের ভোট যদি তারা একটা জায়গায় রাখতে পারে, তাহলে সামনের লোকসভা নির্বাচন তো সমস্যা হয়ে যাবে। ফলে এই যে ইন্ডিয়া জোট তৈরি হলো, তৈরি হওয়ার দিন থেকে ভেতর থেকে বাইরে থেকে নানা ষড়যন্ত্র করে এই জোটটাকে ভাঙবার চেষ্টা করছে। আপনারা পত্রপত্রিকা পড়েন কিভাবে কোথায় ভাঙবার চেষ্টা করেছে না করেছে, এইগুলি বলে আমি সময় নিতে চাইছি না, আপনারা জানেন এগুলো, আমি শুধু উল্লেখ করলাম। কিন্তু এত কিছু করেও বিজেপি কিন্তু এখনো 543টা আসনের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। আস্তে আস্তে করছে। যা ঘোষণা করছে তাদের মধ্যে অনেক প্রার্থী আছে বলছে না আমি দাঁড়াবো না। কোথায় টিকিট নিয়ে মারপিট করে, শাসক দলের টিকিট, শাসক দল প্রার্থীর নাম ঘোষণা করছে,
তাদের মধ্যে অনেকেই বলছে না আমাকে বাদ দিন, এবার আমি না, অন্য লোক খুঁজুন। অর্থটা কি? তারপরেও যেটা দেখা যাচ্ছে এখনো 543 আসনের নাম ঘোষণা করতে পারছে না। তারা একবার নাম দিচ্ছেন, আবার দেখা যাচ্ছে 3 দিন 4 দিন 5 দিন পর তারাই আবার নাম পাল্টাচ্ছেন। এই যে নাম ঠিক করছেন, নাম পাল্টাচ্ছেন, এই যে মিটিং, প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে হয় না। রাত্র 2টা, 2:30, 3টা, 4টা পর্যন্ত মিটিং হয়। বুঝতে পারছেন দেশের প্রধানমন্ত্রী আর কোনো কাজ নাই? তিনি তো এখন মানে প্রধানমন্ত্রীর দপ্তরেই বসছেন না। দক্ষিণ থেকে উত্তর ভারত, পূব থেকে পশ্চিম ভারত, সব জায়গায় ঘুরছেন তিনি একাই, ভোটের কথা বলে বেড়াচ্ছেন। আর আক্রমণটা কি? সমস্ত আক্রমণটা হচ্ছে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে। ভয় কি পেয়েছেন এবার বুঝতে পারছেন? এই সমস্ত আক্রমণ, ষড়যন্ত্র, ভেতর থেকে বাইরে থেকে সব কিছু সত্য, সব কিছু উপেক্ষা করে এই যে ইন্ডিয়া জোট, একটার পর একটা রাজ্যে দেখা যাচ্ছে তারা আসন সমঝোতা করে এগিয়ে যাচ্ছে। বড় বড় রাজ্যগুলো, উত্তরপ্রদেশ 80টা আসন, ভারতবর্ষের সবচেয়ে বেশি আসন, বারবার বিভাজন করে এরা বিধানসভা দখল করছে, লোকসভায় সবচেয়ে বেশি আসন দখল করছে। এবার বিরোধীরা 80টা আসন সমঝোতা করে নিয়েছেন 3টা 4টা দলের মধ্যে। মাথা খারাপ বিজেপি। মহারাষ্ট্র 48টা আসন, উত্তরপ্রদেশের পরে সবচেয়ে বেশি আসন। 2টা 3টা আসনে আমি দেখছিলাম আজকে সকালে আপনাদের এখানে আসার আগে, আমি যখন ব্রেকফাস্ট করছিলাম, আমি ইন্ডিয়া টিভি, এনডিটিভি আমি দেখছিলাম, তাতে দেখা যাচ্ছে 3টা 4টা আসন নিয়ে এখনো কিছু কিছু অস্পষ্টতা আছে, বাকি সব ঠিক হয়ে গেছে। এই 2-3টা আসনে হবে। আর যদি না হয়, যারাই লড়াই করতে চান তারা 3টা 4টা আসনে লড়বেন। কি করা যাবে? তামিলনাড়ু, সেখানে 39টা আসন সমঝোতা হয়ে গেছে ডিএমকের নেতৃত্বে। সবার মধ্যে ভাগ বটরা গিয়ে প্রার্থীর নামটাও ঘোষণা করে মাঠে নেমে পড়েছেন। দিল্লি 7টা আসন, সেখানে সমঝোতা হয়ে গেছে অবিজেপি রাজনৈতিক দলগুলোর মধ্যে, কংগ্রেস এবং আপের মধ্যে। ওই দেখলেন না, আপের মুখ্যমন্ত্রীকে জেলখানায় ঢুকিয়েছে, এখনো গ্রেপ্তার বলতে পারছে না। আমি এটা সময় থাকলে পরে বলবো। আপনার শুনলাম মধ্যপ্রদেশ, সেখানে আসন সমঝোতা করে বলেছে, ওখানে বড় শক্তি কংগ্রেস। আপের সঙ্গে কথা বলেছে, আরও 1-2টা ছোট্ট দলের সঙ্গে কথা বলেছে, তারা প্রায় আসন সমঝোতা করে ফেলেছে। আমি কয়েকটা বলছি। বিহার আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন আজ থেকে 6-7 মাস আগে, সব অবিজেপি দলকে এক জায়গায় আনো। তার হয়তো মনের স্বপ্ন ছিল তাই তিনি প্রধানমন্ত্রী হবেন, কারণ বিহার আর মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ তার নাই। অলরেডি লালু প্রসাদের ছেলে, সে এখন সামনে চলে এসছে, সে এখন উপমুখ্যমন্ত্রী। স্বাভাবিক, তারই শক্তি সবচেয়ে বেশি। এটা বুঝতে পারছেন, সামনের বার আমাকে আর মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ নেই, তাহলে আমি এটা একটু অন্য জায়গায় খুঁজি। এখন কেউ তাকে প্রধানমন্ত্রীও করতে চায় না, এই ইন্ডিয়া জোটের চেয়ারম্যানও করতে চায় না, কনভেনারও করতে চায় না। তিনি বললেন আমার কী কাণ্ড। আবার বিজেপির সঙ্গে গেছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে দায়িত্ব ছাড়েন সকালবেলা, বিকেলবেলা আবার মুখ্যমন্ত্রী হন বিজেপির সঙ্গে মিলে। কিন্তু এই জায়গায় তাকে জবাব দেওয়ার জন্য 15 দিন ধরে আরজেডি লালু প্রসাদ দল তার ছেলের নেতৃত্বে গোটা বিহার রাজ্যটা চষে বেরিয়েছে। গান্ধী ময়দান পাটনা শহরের সবচেয়ে বড় ময়দান, আমি দেখে এসেছি ময়দান। একাধিক মিটিংয়ে উপস্থিত থাকবার সুযোগ আমার হয়েছিল। বিরাট বড় ময়দান, এবং মিটিং যেদিন সেখানে হচ্ছে টিভিতে বসে দেখছিলাম, এই আপনার এনডিটিভি, তারা বলছেন যে এটা ঐতিহাসিক সমাবেশ। আপনার জরুরি অবস্থার পরের যে লোকসভা নির্বাচনে প্রথম কংগ্রেস পরাস্ত হলো, বিকল্প অকংগ্রেসী সরকার তৈরি হলো দিল্লিতে। তাতে জয়প্রকাশ নারায়ণ এই প্রথম কিন্তু জরুরি অবস্থার বিরুদ্ধে ঘর থেকে বেরিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। তার অফারে সাড়া দিয়ে ওই গান্ধী ময়দানে জমায়েত হয়েছিল, ঐতিহাসিক। এনডিটিভি বলছে সেই জমায়েতকেও ছাপিয়ে গেছে, লাখে লাখে মানুষ, মাঠে জায়গা নাই, গোটা পাটনা শহর মানুষ দখল করে বসে আছেন। কি ওই যে আপনার নীতিশ কুমারকে জবাব দিয়েছে, বিশ্বাসঘাতক। তুমি মনে করেছো রং করবে, তামাশা করবে, তোমার খুশি মতো এই দল সেই দল,
ক্ষমতায় যে কোনোভাবে থাকবে, দেখি তুমি ক্ষমতায় থাকো কী করে। আমি এটা উল্লেখ করলাম। ওখানেও আসন সমঝোতা প্রায় চূড়ান্ত অবস্থায় থাকায় তারা চলে গেছে। এরকম আমি কয়েকটা বললাম। তো এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোট এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের রাজ্যে আমরা উদ্যোগ নিয়েছি, কংগ্রেসের বন্ধুদের সাথে আমরা কথা বলেছি, আসল কিভাবে সমঝোতা হতে পারে না হতে পারে এগুলো আমি এখানে বসে বলে সময় নিতে চাইছি না। দেখা গেল কংগ্রেস দলের নেতৃত্ব দিল্লি থেকে আমাদের সঙ্গে আলোচনা শেষ না করি তারা ঘোষণা করে দিলেন তার প্রার্থীর নাম। এটা ঠিক হয় না। আমাদের তরফ থেকে, আমাদের নেতৃত্বের তরফ থেকে জানতে চেয়েছে কি হলো। আমরাই তো এগিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম। বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা আপনাদের আছে, আমাদের আছে। আপনারাই বলেছেন যে আপনাদের ভোট আপনারা আমাদের জন্য দিতে পারেন না, কিন্তু আমাদের লোক আমাদের ভোট আপনাদের দিয়েছে। এই সমস্ত অভিজ্ঞতা রেখেই তো আপনাদের সঙ্গে কথা বললাম। এই লোকসভা নির্বাচনে যেহেতু আওয়াজ উঠেছে বিজেপি হটাও, সরকার আসতে দিও না, দেশ রক্ষা করতে হবে, কংগ্রেস সহ আমরা 25টা 26টা দল এক জায়গায় এসে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। কাজে ত্রিপুরার দুটো আসন আমাদের বিজেপিকে পরাস্ত করে জিততে হবে। এই জায়গায় একটা প্রস্তাব, পরামর্শ। তো আপনারা বলেছেন আপনাদের কথা, আমরাও বললাম আমাদের কথা। মীমাংসা হলো না। আপনাদের নেতৃত্বের সঙ্গে আপনারা কথা বলবেন, আমাদের নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু কই, আপনারা তো কিছু করলেন না, চট করে আপনারা ঘোষণা করে দিলেন, একটু সমস্যা তৈরি করে দিলেন। এর কি ঠিক হলো? এত সব কিছুর পরেও ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, তার রাজ্য কমিটির সবাই বসে সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেস ঘোষণা করেছে ঠিক আছে, পশ্চিম আসন, সাধারণ আসন, তারা যে প্রার্থীকে দিয়েছেন আমরা তাদেরকে সমর্থন করব। আর পূর্ব আসন তারা বলেছিল আমাদের জন্য যে আপনারা একটা নির্দল ট্রাইবেল ভালো ক্যান্ডিডেট খুঁজে বের করুন। এটার ব্যাখ্যা কি, বিশ্লেষণ করলে কি দাঁড়ায় আমি এখানে বলে সময় নেব না। সেই জায়গায় আমরা আমাদের প্রার্থী ঠিক করলাম। ওখানে কংগ্রেসের প্রার্থীকে আমরা সমর্থন করব, ওখানে সিপিআইএমের প্রার্থী দাঁড়াবে। কংগ্রেস সমর্থন করেছে পরবর্তী সময়ে। দুটো আসনে আমরা এখানে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কিন্তু আমাদের এখানে আমরা যেটা লক্ষ্য করছি, 23-এর বিধানসভা নির্বাচনের পর বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে শক্তি বিজেপিকে পরাস্ত করে আবার একটা গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরিয়ে এনে ত্রিপুরার বুকে যে অনার্স সৃষ্টি চলছে বিজেপি সরকারের নেতৃত্বে, এর থেকে ত্রিপুরাকে মুক্ত করার একটা পরিমণ্ডল তৈরি হয়েছিল আমাদের এই যে আহ্বান। কিন্তু দেখা গেল ভোটের ফল বেরোলো, তাতে কি দেখা গেল, বিজেপি 31টা আসন ধরে রাখতে পারলো। আসন কিন্তু ছিল তাদের 44, ভোট পেয়েছিল 51, এটা কমে আসে 39। কে সাহায্য করলো? তিপ্রামথা। 21-এর এডিসি নির্বাচন ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য তিপ্রামথা তৈরি করেছি। তো এডিসি দখল করেছেন। কি করছেন এডিসিতে? আপনারা এখানে যারা এসছেন অধিকাংশ মানুষ এডিসি এলাকার। রাস্তা আছে, ঘাট আছে, জল আছে, কল আছে, খাবার আছে, স্কুলে মাস্টার আছে, হাসপাতালে ডাক্তার আছে, ওষুধ আছে, ভর্তি করে রুগীকে, খবর রাখে কেউ, বিদ্যুতের লাইন ভেঙে পড়ে আছে, খুঁটি দাঁড় করায়, বিদ্যুৎ না থাকলে পরে পানীয় জলের কল চলে, সেচের মেশিন চলে, কৃষিকাজ আপনি করতে পারেন। অনাবৃষ্টিতে মাঠ খাকা করছে, অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ঝড় হলে পর বাড়িঘর ভেঙে যাচ্ছে, কেউ খোঁজ রাখে? কই বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি, বামফ্রন্ট। আমাদের তো এডিসির মধ্যে কোনো সদস্য নাই। তোমরাই তো ভাগ বাটোয়ারা করে নিয়েছ। কীভাবে ভোট হয়েছে আপনারা জানেন, আপনারা অনেকে ভোট দিতে পারেননি। বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলছে না তো। আমরা তো শুধু বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য না, এডিসি এলাকার মানুষগুলোর তো বাঁচতে হবে। এখানে উপজাতি আছেন, অনুপজাতি আছেন, তফসিলি আছেন, সংখ্যালঘু আছেন, নানা ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ আছেন। ভারত ত্রিপুরার যে 60 ভাগ এলাকা নিয়ে এডিসি বামফ্রন্ট সরকারই তৈরি করেছে। তো মানুষগুলোকে বাঁচাতে হবে না? তো তোমাদের হাতে, তোমরাই বললে
বিজেপির বিরুদ্ধে কথা বললে, সিপিএম বামফ্রন্টের বিরুদ্ধে কথা বললে, কিছুই নাকি করেনি। আর যে এডিসির জন্য নির্বাচন করছো, এডিসিটাই তো বামফ্রন্ট তৈরি করেছে। একেবারে মানে ডাহা অসত্য কথা। তা এখন তোমাদের হাতে, তোমরা কি করছো? কিছুই না। লোকসভা বিধানসভা নির্বাচন তারা ঘোষণা করলো, বামফ্রন্ট বিজেপির বিরুদ্ধে কথা বলো, বামফ্রন্টের সঙ্গে কথাবার্তা বলে, কংগ্রেসের বন্ধুদের সাথে কথাবার্তা বলে, এটা ধারণা তৈরি হয়েছে সত্যই বোধহয় তারা বিজেপিকে পরাস্ত করতে চায়। বামফ্রন্টের পক্ষ থেকে তাদের জিজ্ঞেস করা হয়েছে কটা আসনে লড়তে চান, কোন আসনে লড়তে চান, বলুন না। আমরা কোন কোন আসনগুলো আপনাদের সঙ্গে সমঝোতা করে দাঁড়াতে হবে 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 হবে। আসল উদ্দেশ্যটা কি পরবর্তী সময় বোঝা গেল 72 ঘন্টা আগে 42 আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন দিল্লি থেকে। অর্থাৎ বিজেপি বিরোধী তীব্রামথা ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো, তাদেরকে হতচকিত করে যাও, প্রস্তুতি যাতে নিতে না পারে। তারা কিন্তু প্রস্তুতি আগের থেকে নিচ্ছে, তারা আগের থেকে ঠিক করেছে এদের কারোর সঙ্গে আমরা যাব না, আমরা আলাদা দাঁড়াবো। কেন? উদ্দেশ্যটা কি? ট্রাইবাল বাঙালির মধ্যে বিরোধ। তীব্রামথার মূল তো লাইন হচ্ছে এটা, ট্রাইবাল বাঙালির মধ্যে ঐক্য তৈরি করে জনশিক্ষা আন্দোলন, তারপর গণমুক্তি পরিষদ, তার থেকে কমিউনিস্ট আন্দোলন, সেখান থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এর মধ্য দিয়ে যে গণতান্ত্রিক পরিমণ্ডল, বামফ্রন্ট তৈরি হয়, বামফ্রন্ট সরকার তৈরি হয়। 35 বছর 2 দফায় সরকার চলে। কি ছিল ত্রিপুরা, কোথায় এসছে ত্রিপুরা? আমি তো অন্য জায়গায় যাব না। আপনারা এটার নামও টাউন হল, আর আপনাদের মোটর স্ট্যান্ডেও তো একটা টাউন হল আছে না? এই দুটার মধ্যে ফারাকটা কি? কে তৈরি করলো? আমি একটা বললাম শুধু। আস্তে আস্তে আমি টাউন হলটার দিকে তাকিয়ে থেকে দেখতে দেখতে আসছিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে ট্রাইবাল বাঙালি এক থেকে অপরকে আলাদা করো। এবং স্লোগানটা কি? বারবারই স্লোগান, দলের যিনি স্রষ্টা, 14 লক্ষ উপজাতির স্বার্থ আমি রক্ষা করব। বেশি দিন তো আমি বাঁচবো না, মারা গেলে স্বর্গে গেলে যদি আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে, অন্তত আমি বলতে পারবো 14 লক্ষ উপজাতির জন্য আমি এই করেছি। কি কি করেছেন? বিজেপির পেটে ঢুকেছেন। আপনারা যদি 20টা আসনও দাঁড়ান ট্রাইবেল রিজার্ভ, সব ট্রাইবেল ভোট আপনারা পেতেন, ঘটনা তা না, পাননি। বাকি যে 22টা আসনে দাঁড় করালেন, যেগুলো ট্রাইবেল রিজার্ভ না, কয়েকটা তফসিলি রিজার্ভ বাদ দিলে বাকি সবগুলো হচ্ছে জেনারেল, ওখানে ট্রাইবেল ভোট আছে। কতগুলি বিধানসভার মধ্যে ট্রাইবেলদের ভোট সংখ্যাগরিষ্ঠ না হলো, সেই ভোটে কোনো প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করার মতো নির্ধারক শক্তি, সেগুলো মাথায় রেখে এই ট্রাইবেল ভোট তীব্রামথা না দাঁড়ালে এটা আবার সিপিআইএমে ফিরে যাবে, বামফ্রন্টে ফিরে যাবে। এটা যদি ফিরে যায় তাদের আসন বাড়বে, এদের আসন যদি বাড়ে তারা সরকার তৈরি করবে। এরা যদি সরকার তৈরি করে বিজেপি সরকারে থাকতে পারবে না। তাহলে আপনি কার বন্ধু, কাকে সাহায্য করেছেন? ধরা পড়ে গেছে। ফলে এদের চেহারা এরা নিজেরাই উন্মুক্ত করেছে। এই মাঝখানে কি হলো? হঠাৎ করে আবার নাটক তৈরি করার চেষ্টা করলেন, অনাহার মৃত্যু করবেন ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য। গ্রেটার ত্রিপুরা লেন কোথায়? সাংবিধানিক সমাধান কোথায়? ককবরক ভাষার প্রশ্ন কোথায়? এডিজির হাতে টাকা বাড়াবার জন্য কেন্দ্র থেকে আলাদা করে টাকা বরাদ্দ করার প্রশ্ন কোথায়? কিচ্ছু নাই। অনশনে বসবেন, মৃত্যুর আগ পর্যন্ত দাবি আদায় না হলে পরে মৃত্যুবরণ করবেন। বক্তৃতা করতে শুরু করেছেন, 8 ঘন্টার মধ্যে কানে ফোন লাগিয়ে কে একজন বলছেন দিল্লি থেকে ফোন এসছে। এগুলো সমস্ত প্রি অ্যারেঞ্জ, আগে থেকে এগুলো ঠিক করে নিয়েছে। ফোন থেকে বলছেন এই তো আমার দিল্লি থেকে খবর এসছে, আমাকে যেতে হবে, বিষয় নিয়ে কথা বলতে হবে, আপনারা চালান, আমাকে ছেড়ে দিন, আমি যাচ্ছি। 3 দিন 4 দিন পর একটা 1 পৃষ্ঠার 3 স্তবকের একটা আপনার চুক্তিপত্র বেরিয়েছে। চুক্তিপত্র পাঠে বাজিপুরা তার অনুবাদ করলো। পরদিন যখন তীব্রামথার লোকরা পড়তে শুরু করলো, বলে আরে কি কাণ্ড, এটা তো এনসিদের মতোই হলো। 11 দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করে যুবক ছেলেগুলোকে কি আপনার নেশার ট্যাবলেট খাইয়ে উলঙ্গ করে রাস্তায় মেয়েদের সামনে নাচবার ব্যবস্থা করে দিয়েছে। আপনারা জানেন এগুলো? লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে। হঠাৎ করে 11 দিনের মাথায় বলল
আমরা জিতে গেছি। আর যখন বসিয়ে রাখতে পারছে না, কি জিতেছ? আমাদের দাবি হয়ে গেছে ট্রাইবেলদের জন্য আলাদা রাজ্য। কোথায় এটা? মন্ত্রী হলেন বামফ্রন্টকে পরাস্ত করে, বিধানসভার ভেতরে প্রশ্ন করেছে আমাদের বিধায়করা। আমি তখন বিধানসভায় যেতাম। কি হলো আপনাদের? আলাদা উপজাতি রাজ্য। মন্ত্রিসভায় কথা বলেন, বিধানসভায় বসছেন, কোনো প্রস্তাব দিচ্ছেন, এটা বেসরকারি প্রস্তাব আনছেন না কেন? চোপ, কিছু কথাবার্তা নাই। ঠিক একই জিনিস এই তীব্রামতে এই কাণ্ডটা করল। ওই টিউজেস থেকে বিশুদ্ধ উপজাতি আন্দোলন যে শুরু হয়েছিল, এখানেও হয়েছে সেই ধারাই অব্যাহত। মূল লক্ষ্য হচ্ছে সামন্ততন্ত্রের বিরুদ্ধে, একচেটিয়া পুঁজির বিরুদ্ধে আমাদের যে লড়াইয়ের মধ্য দিয়ে রাজন্য শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে 30 সদস্য বিধানসভা, তার থেকে পূর্ণ রাজ্য 60 সদস্য বিধানসভা, এই যে জায়গাটা আমরা আনতে পারলাম, এটা তো সামন্ত রাজাদের পরিবার প্রথম থেকে সহ্য করতে পারেনি। আপনার জনশিক্ষা আন্দোলনকে দাবাবার জন্যে রাজা আলাদা করে আগরতলায় সম্মেলন ডেকেছিলেন। সেখান থেকে জনশিক্ষা আন্দোলনের 3 নেতাকে মধ্যরাত্রিতে তুলে নিয়ে গিয়ে রাজবাড়িতে আটকে রেখে তাদের উপর দৈহিক আক্রমণ পর্যন্ত সংগঠিত করেছে। ইতিহাস বই খুললে পড়ে বুঝতে পারবেন সেই সময় থেকে। তো সেই পরিবারের লোক, তিনি এখন তীব্রামথা তৈরি করেছেন, তার তো দল করার অধিকার আছে, এ নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? এখন তো দেখা গেল যে আপনার বিজেপি দলেই ঢুকে গেলেন। বেশি সময় না, 3 বছরের মধ্যে পার্লামেন্ট ইলেকশন, তাতেও প্রার্থী তীব্রামথা বিজেপি একসাথে মিলে। কিন্তু তীব্রামথার প্রার্থী হলেও আদৌ তীব্রামথার প্রার্থী বলবে কিনা আমি জানি না। বলছে না, সিম্বল এই তো পদ্ম হবে, সিম্বল পদ্ম হবে। এখন মানুষ বলতে শুরু করেন যে আনারসের মধ্যে কি করে পদ্ম ফুল ফুটে, মানুষ বলে। কিন্তু তাদের যে সিম্বল আনারস ছিল এটা আমি জানতাম না। এটা কেন বলছে মানুষ, তারপর গিয়ে আমি দেখলাম সাধারণ মানুষ। তীব্রামথার মধ্যে প্রশ্ন উঠছে। সবাই অবুঝ মনে করার তো কারণ নেই, সবাই কমিউনিস্ট বিদ্বেষী মনে করার তো কারণ নাই, সবাই বামপন্থী বিদ্বেষী মনে করার তো কারণ নাই, সবাই রাজ অনুরক্ত মনে করার তো কোনো কারণ নাই। তাদের মধ্যে একটা ধারণা তৈরি করেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আলাদা সরকার, চাকরি বাকরি কন্ট্রাক্টারি সমস্ত কিছুর মধ্যে আমাদেরই মালিকানা হবে, 100 ভাগ 100 ভাগ। তো নতুন করে সংবিধান তৈরি করতে হবে ভারতবর্ষে। এগুলো যখন জিজ্ঞেস করে কোনো জবাব দিতে পারে না। এখন তারা প্রশ্ন তুলছেন যে কি করলেন? আরে বিধানসভা নির্বাচনে কেন 42টা আসনে দাঁড়ালেন? স্লোগান দিয়েছেন বিজেপির বিরুদ্ধে ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য। 20টা আসনে দাঁড়াতেন, আমাদের কোনো আপত্তি ছিল না। আপনার তীব্রামথার লোকরা বলছে বাকি জায়গাগুলি কেন দাঁড়ালেন? কাকে সাহায্য করলেন? মানুষ আমাদের জিজ্ঞেস করছে, কি জবাব দেব? এখন যে মন্ত্রী হলেন, যে বিজেপির বিরুদ্ধে বলে 19% ভোট পেলেন, এই 42টা আসনে দাঁড়িয়ে সারা ত্রিপুরায়, এটা বিজেপি বিরোধী ভোট। তীব্রামথার আলাদা ভোট না, এটা বিজেপি বিরোধী ভোট। এখন সেই বিজেপি মন্ত্রিসভায় একজন পুরা মন্ত্রী আরেকজন হাফ মন্ত্রী করলেন। যিনি হাফ মন্ত্রী তিনি ক্ষুব্ধ, এটা কিসের মন্ত্রী? তাকে যখন জিজ্ঞেস করে বলে প্রদ্যুৎ কিশোরকে জিজ্ঞাসা করে আমাকে কি মন্ত্রী বানিয়েছে। পত্রিকায় উঠছে, লেখাপড়া জানা ছেলে, কেমন না? এখন পার্লামেন্টের আসন ত্রিপুরায় 14 লক্ষ উপজাতির স্বার্থ রক্ষা করার জন্য আপনি এত লড়াই করছেন। হ্যাঁ, এই 14 লক্ষের মধ্যে এমপি দাঁড়ানোর মতো কোনো ট্রাইবেল নাই, কোনো ট্রাইবেল নাই। 52 সাল থেকে যে নির্বাচনটা হচ্ছে, এই ট্রাইবেল রিজার্ভ সিটে তো ট্রাইবেলই দাঁড়াচ্ছে, ত্রিপুরার ভেতরের লোকই তো দাঁড়াচ্ছে। দশরথকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন, বাজবন রিয়াংকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন, জিতেন চৌধুরীকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন, তো ত্রিপুরারই তো ছিলেন। রিজার্ভ সিটে তো তারাই দাঁড়িয়েছেন। আপনার পিতৃদেব, তিনি 3 বার এমপি হলেন কংগ্রেসের টিকিটে। আপনার মা
দুবার এমএলএ হলেন কংগ্রেস টিউজেসের টিকিটে, মন্ত্রী হলেন, মন্ত্রী থাকা অবস্থায় আবার এই পরিবারের লোককে এমপি করতে হবে, তাকেই পাঠালেন। তাহলে কি হলো? গতবার নির্বাচন আপনি কংগ্রেস দলের সভাপতি, নিজের বোনকেই প্রার্থী করলেন, বিষয়টা কি? ভোট জালিয়াতি করে হারিয়ে দিল, কিচ্ছু বললেন না, দলই ছেড়ে দিলেন, নতুন দল করলেন। এখন আবার লোকসভা নির্বাচন, এখনো আর এক বোনকে ওই ছত্তিশগড় থেকে নিয়ে আসলেন, বিবাহিতা। তিনি, তার যে স্বামী, তিনি কংগ্রেস করতেন, তারপরে বিজেপিতে আসছেন, একবার দুবার এমএলএ দাঁড়িয়েছেন, একবার বোধহয় জিতেছেন। সেখানে সম্ভবত বিজেপির টিকিট নিয়ে ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে। এত যোগ্য, তাকে ওখান থেকে হাওয়াই জাহাজে করে উড়িয়ে এনে ত্রিপুরা থেকে ট্রাইবেলদের প্রতিনিধিত্ব করার জন্য দিল্লিতে যাবে। আমাদের এই 14 লক্ষ ট্রাইবেলের মধ্যে নাই লোক। প্রশ্ন করছেন, এটা আমার প্রশ্ন না, কিন্তু একটা দল তার প্রার্থী কাকে করবে না করবে পূর্ণ স্বাধীনতা তাদের, কিন্তু মানুষের প্রশ্ন। আপনারা এখানে যারা আছেন, আপনাদের মধ্যে অনেকের মধ্যে এই প্রশ্ন। আপনারা চা পান, বিস্কিট যখন দোকানে বসে খান, আপনারা নিজেরাই আলোচনা করেন কি হলো, কোথায় আছি আমরা, এই প্রশ্ন উঠেছে। কাজেই মানে তিপ্রা মাথা আগের জায়গায় নাই, এটা বুঝতে হবে। বিজেপি কি অবস্থা? যাকে 4 বছর মুখ্যমন্ত্রী রাখার পর ছুঁড়ে ফেলে দিলেন, বিধানসভা থেকে তুলে নিয়ে আসলেন, রাজ্যসভার মেম্বার করলেন, ত্রিপুরা থেকে তুলে তাকে বললেন তুমি এবার হরিয়ানা দেখো। আরে অদ্ভুত কথা, কে চিনতো এই ভদ্রলোককে? বাড়িতেও উদয়পুর, জামজরি, আমিও জানতাম না। ঠিক আছে, কি কারণে তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে হটালেন কোনো ব্যাখ্যা আজকে পর্যন্ত নাই। এখন তাকেই তুলে এনে রাজ্যসভায় আরো 4 বছর সময় আছে তার, ওখান থেকে তুলে এনে লোকসভায় দাঁড় করিয়েছেন। তো কেন আপনাদের এখানে যে লোকসভা গতবার নির্বাচনের সময় একটা লোকসভার নির্বাচন 2বার হয়েছে, ভারতবর্ষ হয়নি, 52 সালের পর থেকে ত্রিপুরায় হয়েছে, এত জালিয়াতি করেছে। এখন এই ভদ্রমহিলা মন্ত্রী, ডাবল ইঞ্জিনের সরকারের মূল ইঞ্জিন যিনি চালান, সেই ওনার যে মন্ত্রিসভা তার তিনি। তো ফলে এই কথাবার্তা পত্রপত্রিকা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, 2-3টা পত্রিকা দেশের কথা এই গাল গল্প লেখে না, দেশের কথা ছাড়া অন্য যে পত্রিকা যদি ঠিকমতো পড়েন, তাহলে দেখবেন এই বিজেপির ঘরটা ভালো অবস্থায় নাই, 3-4 ভাগে ভাগ, টুকরা টুকরা হয়ে আছে। সরকারটার ভূমিকাটা কি? 72 মাসের সরকার, জনবিরোধী, গণতন্ত্র ধ্বংস করেছে, একদলীয় স্বৈরশাসক, বিরোধী দলের কোনো অধিকার নাই, এখনো পার্টি অফিস খুলতে পারে না। আমি আসার সময় দেখে আসলাম বিশ্রামগঞ্জের পার্টি অফিস খুলে বসেছে, আমি জানি না কতক্ষণ রাখতে পারবে, রাখতে দেবে কিনা। আমি বলছি আপনাদের সামনে কি চলছে। এরকম ঘটনা হয়েছিল বামফ্রন্ট সরকারের প্রথম 10 বছর, পরে 25 বছরে কোনো দলের অফিস খুলতে পারেনি বামফ্রন্টের কর্মীদের জন্য, কেউ বলতে পারবেন? মিছিল করতে দেয়নি, মিটিং করতে দেয়নি, সভা করতে দেয়নি, সমিতি করতে দেয়নি, আন্দোলন করতে দেয়নি, সংগ্রাম করতে দেয়নি, কেউ বলতে পারবেন? আরে আমরা যদি সরকারই না থাকি, 18 নির্বাচনে তো তারা আসতেই পারে না। আমরা যদি অগণতান্ত্রিক ভূমিকা নিতাম, তারা যেভাবে নিচ্ছে, আমি বলেছি তো, 18 নির্বাচনের পর যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাকে মুখোমুখি বসেছি, কি চালাচ্ছেন তার বাড়িতে বসেই, কি চলছে? আপনারা যা করছেন, আমরা যদি তার অর্ধেক করতাম, আপনি মুখ্যমন্ত্রী আসনে বসতে পারতেন আজকে? চুপ করে আছে, বলো না অন্য দল থেকে লোক এসছে, আমাদের ভেতরে ঢুকেছে, ঢুকে আমাদের মুখে কালি লাগাবার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করছে। আমি সেই সমস্ত ছেলে বলানোর কথা তো আমাদের কাছে বলে লাভ নেই, আমরা আকাশ থেকেও পড়িনি, মাটি ফেরে উঠিনি। সত্যি সত্যিই যদি হয়, ভূমিকা নেই, কি ভূমিকা আজকেও চলছে এই জিনিস। কাজ নাই, খাদ্য নাই, রোজগার নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, গোটা পরিবার বিষকে ফাঁসিতে ঝুলে মারা যাচ্ছে, খবরই রাখছে না কেউ। প্রতি নির্বাচনের পর থানায় গেলে পর দেখা যাচ্ছে দারোগা মামলা নিচ্ছে না। বলছে কেন মামলা করতে আসছেন, কি লাভ, পয়সা খরচ হবে? বলে তার মানেটা কি? কোনো বিচার পাবো না। বলে পাবেন, মন্ডলের কাছে যান। বলে মন্ডলটাকে? বলে মন্ডল জানেন না, আপনি কোথায় আছেন? বিজেপি, বিজেপি, তার কাছে যান, তারা সমস্ত মীমাংসা করে দেবে। আরে কি কাণ্ড! না হলে পয়সাও যাবে, মামলাও করবেন, আরো আক্রমণ আসবে। এটা কি চান আপনি? আপনার ঘরে ছেলে মেয়ে আছে, মায়েরা বলছেন, বোনেরা বলছেন,
কি ব্যাপার? নেশামুক্ত ত্রিপুরা, নেশায় ভাসছে ত্রিপুরা, আমাদের যুবকদের সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে। শুধু গাঁজা না, ভারতবর্ষের যত রকমের নেশা ট্যাবলেট পাউডার আছে সব ত্রিপুরায় ঢুকছে এখন। দৃষ্টি এনেছিলেন, আমি প্রথম বিশ্বাস করতে পারিনি। ভানুবাবুকে যখন ডাকলাম, উনি খবর নিলেন যে হ্যাঁ, এটা তো আমার অফিসের মধ্যে কর্মচারীরা করেছে, বাতিল করুন, কোনো মতে এটা দেওয়া যাবে না। এবং ওই বিধায়ককে আমি ফোন করে বলেছি, ইউ আর রাইট, উই হ্যাভ টেকেন দিস স্টেপস। আর এরা কেন কি করছে? বড় হোটেল করতে চাইছে আমাদের সরকারের সময়, বলছে ওখানে বার দিতে হবে। বলছে বার ছাড়া হোটেল করতে পারবে, পারলে করে, না হলে হবে না। কারণ আমাদের ছেলেদের মেয়েদের প্রশ্ন আছে, মায়েরা বোনেরা সবচেয়ে বেশি আতঙ্কিত। স্বামী পরিশ্রম করে টাকা রোজগার করছে, বাড়িতে ফিরার আগে এই সমস্ত পয়সা দিয়ে তাস খেলে আর এই সমস্ত নেশা ভাঙ করে ফিরছে, একটা পয়সা বাড়িতে নেই। এই পরিস্থিতি, কাজে তারা ছিল সবচেয়ে বেশি উদ্বিগ্ন, এখন তারাই সবচেয়ে বেশি আক্রান্ত। আকার ইঙ্গিতে ওই বসে আছে শাসক দলের, প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। আমাদের বন্ধুদের কাছ থেকে আমরা শুনছি, কি বলবে? কাজেই এই জায়গাটা ত্রিপুরায় চলে গেছে। কোনো কাজ নাই, একটা কাজ আছে। দুর্গাপূজার মণ্ডপের উদ্বোধনী ফিতা কাটা দিয়ে আরম্ভ হয়েছে, এখন আস্তে আস্তে একটা শনি পূজার মণ্ডপ ফিতা কাটছে। বামফ্রন্ট সরকারের সময় এই সুযোগ ছিল না, তার জন্য একটু ক্ষুব্ধ ছিলেন। আমরা এগুলো পড়োয়া করিনি, কেমন না? তা এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন আসলে তারা জিততে পারেনি, তারা পরাস্ত হয়েছে। এত কম ভোটে এর আগে ত্রিপুরায় কোনো দল সরকারে বসতে পারেনি। আসন হয়তো কম বেশি পেয়েছে, কিন্তু এত কম ভোট, প্রথম এত কম ভোট। আপনারা এই জায়গায় তাদের নিয়ে গেছেন। এবং আমি আপনাদের বলছি, এই যে তারা 39% ভোট পেল, সবটা সঠিক ভোট না। তার 10 থেকে 12-15% ভোট জবরদস্তির ভোট। যার ভোট তাকে ভোট দিতে দেয়নি, বাড়ি থেকে বেরোতে দেয়নি, রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। তাদের মাসলম্যান যারা যারা এখন লুটপাট করছে, তারা সেখানে ভোট দিয়ে দিয়েছে। কাজে প্রকৃত অর্থে বিজেপির ভোট এই 39 ভোট না, এটা 25-27-এর বেশি হবে না, এটা বুঝতে হবে। কাজে আপনারা এই জায়গায় তাদেরকে নিয়ে এসেছিলেন। তিপ্রামথা যদি এই কাণ্ডটা না করতো, তিপ্রামথাও যে 19% ভোট পেয়েছে সারা ত্রিপুরায়, 42, সবটা সাধারণভাবে ভোট দিয়ে তারা পেয়েছেন, এটা ঘটনা না, ওখানে জবরদস্তি হয়েছে। বামফ্রন্ট যে ভোট পেয়েছে, আমাদের কংগ্রেসের বন্ধুরা যে ভোট পেয়েছে, আসন সমঝোতা করে যে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের তো জালিয়াতি করে ভোট নেওয়ার সুযোগ নাই, আমাদের ভোটই তো তারা হরণ করেছে। কাজে এর মধ্যে কিন্তু কোনো রকম উলট পালট নাই, এটাও বলছি, দায়িত্ব নিয়েই বলছি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে 1 বছরের ব্যবধানে এই যে লোকসভা নির্বাচন আসলো, ত্রিপুরার এই পরিস্থিতি আপনি চলতে দিতে চান? পরিস্থিতি বদল চান না? যদি বদল চান, তাহলে দেশে তাদের দলই ত্রিপুরা সরকার চালাচ্ছে, একই দৃষ্টিভঙ্গি নিয়ে চালাচ্ছে। সেই দিক থেকে এই ত্রিপুরার পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে পর কেন্দ্রের এই সরকারটা যাতে ক্ষমতায় আসতে না পারে, তার ব্যবস্থা করতে হবে, তাকে পরাস্ত করতে হবে। তাকে পরাস্ত করতে গেলে পর ত্রিপুরার এই 2টো আসনও বিজেপিকে পরাস্ত করতে হবে। এটা করা অসম্ভব না। আমি তো তথ্য দিয়ে আপনাদের কাছে বলছি, এগুলো তৈরি করে না, আমার মস্তিষ্ক প্রসূত না। যে হিসেব নিকাশগুলো আপনাদের সামনে উপস্থিত করছে, জীবনের যে তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদের, আপনারা হয়তো সবাই বলবেন এটাই তো আমাদের জীবন, আমরা বাইরে বলতে পারি না, এমনকি ঘরেও আলোচনা করতে পারি না। এই ভদ্রলোক তো বলে যাচ্ছেন, আমরা শুনছি, আমাদের সঙ্গে তো মিলছে। আমি যদি কোনো ভুল বলি, আমার কথা শেষ করার পর কেউ দাঁড়িয়ে যদি বলেন আপনার এই কথাটা বুঝলাম না, আমি আহ্বান করব, আসবেন, বলবেন, আমি চেষ্টা করব স্পষ্টীকরণ দিয়ে আপনাকে সাহায্য করার জন্য। একতরফা কথা বলার জন্য আসেনি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই সারা দেশের থেকে ত্রিপুরার লড়াই আলাদা না। দেশ ধ্বংস হবে, ত্রিপুরা বেঁচে থাকবে অসম্ভব। দেশ যদি রক্ষা পায়, ত্রিপুরায় যে জিনিস চলছে খুঁটির জুড়ে, দিল্লির খুঁটির জুড়ে, এই খুঁটিটা যদি উপড়ে ফেলতে পারেন, তাহলে ছাগল গরু ভেড়ার যারা ঘুরছে আর যা খুশি তা করছে, এটা কোথায় কোন দিকে যাবে কে জানে। কাজে এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, কেন গত মিছিলে অংশগ্রহণ করতে চান না? পার্টি অফিসের দিকে সাহস করে
মুখ ঘুরিয়ে দেখতে চান না কে আছে বা কে নাই? ডাকলেও আসতে চান না। না না, এখন ডাকবেন না, ওরা 5 বছর আছে, সবে মাত্র 6 মাস গেল, কি জানি হয় কি জানি হয়। আপনি এইভাবে করে থাকলে পরে আপনার পেটের ক্ষুধা নিবৃত্ত হবে, চালের দাম তেলের দাম কমবে, রেগার কাজ পাবেন, টুইপের কাজ হয়, অন্য কোনো কাজ হবে, আপনার ছেলে মেয়ের ইজ্জত রক্ষা করতে পারবেন? লুণ্ঠন হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আগুন লাগাচ্ছে। এটা কি? সিপিআইএম এর বিরুদ্ধে যতটা আক্রমণ হচ্ছে এখন তারা দলের ভেতরে করছে। আমরা কি করে জানি? এই সোশ্যাল মিডিয়া খুললে পরে দেখা যাচ্ছে আক্রান্ত মা বোন বলছে, আরে এরা আক্রমণ করছে, তাদের বলছি তোমরা বিজেপি, আমরাও তো বিজেপি, এই তো ভোট করে আসলাম, তুমি যেমন পরিশ্রম করেছো আমিও করেছি, আমাদের কোনো আক্রমণ করছে? বলে হ্যাঁ আপনারাও বিজেপি আমরাও বিজেপি, কিন্তু আমাদের তো দাম হচ্ছে মাসুলের জন্য, আমরা ভোট ডাকাতি করি, এই পয়সা দিন, সোনা দিন, দানা দিন, ওগুলো বললে হবে না। ঠিক আছে, আপনিও বিজেপি আমিও বিজেপি, এরাই বলছে। সোশ্যাল মিডিয়া খুললে পরেই দেখা যাচ্ছে, পত্রিকায় হচ্ছে, কোনো মামলা হচ্ছে না, এরাই বলছে যে এটা কোন জমানা? বলে আপনারা এনেছেন এই জমানা, আপনারা তো আমাদের কথা শুনলেন না। এটা সাম্পর্ণিক হচ্ছে না। মানুষ জীবনের অভিজ্ঞতাই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। কাজে এই ঘটনাবলী থেকে মানুষ বুঝতে পারছেন, শিখতে পারছেন এই জায়গায়। কাজে এই পরিস্থিতির মধ্যে আপনাদের কাছে যেটা বলবো, ভোটটা আমাদের কাছে মূল কথা না, আমাদের কাছে মূল কথা হচ্ছে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, ধর্মনিরপেক্ষ সমাজ আমরা তৈরি করতে চাই, শোষণমুক্ত সমাজ। লড়াই চলছে, লড়াই চলবে। এই লড়াই করতে করতে 5 বছর পর পর কখনো লোকসভার ভোট আসবে, কখনো বিধানসভার ভোট আসবে, আমরা অংশগ্রহণ করব, উন্নত পর্যায়ের লড়াই, কখনো জিতবো, কখনো হারবো, কখনো সরকার হবে, কখনো সরকার হবে না। আরে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার, কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার, এখন পশ্চিমবাংলা নাই, ত্রিপুরা নাই, তাতে কি হলো? বাকি যে 30টা রাজ্যের মধ্যে 27টা রাজ্য, ওখানে কোথায় বামফ্রন্ট সরকার? লাল ঝান্ডা কি নাই? কমিউনিস্ট পার্টি কি নাই? শ্রমিকদের সংগঠন কি নাই? কৃষকদের সংগঠন কি নাই? উপজাতিদের সংগঠন কি নাই? মায়েদের বোনেদের সংগঠন কি নাই? যুবকদের ছাত্রদের সংগঠন কি নাই? শিক্ষক কেরানি কর্মচারী তাদের সংগঠন কি নাই? লড়াই বন্ধ যে না, এখানে কোনোদিন লড়াই চলছে তো। বড় আমাদের এখানে যখন সরকার চলে গেছে, তারা ফোন করেছে, কি করে হলো? এত ভালো কাজ আপনারা করছিলেন, কি করলো ত্রিপুরার মানুষ? কেন তারা বিভ্রান্ত হলো? বলে আবার তারাই আমাদের আশ্বস্ত করছে, আমরা আছি আপনাদের সঙ্গে, আপনাদের দেখে আমরা উৎসাহিত হয়েছি। এই ঘটনা আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি করেছে, একটু হতোদ্যম হবো, কিচ্ছু না, আমরা লড়াই করব, আমরা জানি আপনারা ঘুরে দাঁড়াবেন, আপনারা এগিয়ে যাবেন, কারণ আপনারা ত্রিপুরার মানুষ, ত্রিপুরার রাজনৈতিক চেতনা উন্নত। কিন্তু এই নির্বাচনে উল্টাপাল্টা হয়ে গেল 18 নির্বাচনের পর। 23 নির্বাচন অপেক্ষা করছিলেন, ফিরে আসবে, এবং আমাদের আগে তারাই বলছেন তীব্রামথা বিজেপিকে সাহায্য করেছে। কি করে জানলেন? বলে আমরা খবর রাখি তো। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে বাকি জায়গাগুলিতে লড়াই চলছে, এই লড়াইয়ের প্রক্রিয়াতেই এটা শ্রেণীহীন, শোষণমুক্ত, সুন্দর, সুস্থ একটা ব্যবস্থা হবে। আরে আপনার নার্স নাই কম, স্বাস্থ্যকর্মী নাই কম, ওষুধ নাই, হাসপাতালে ভর্তি করে না, খাওয়াতে হবে, বলছে টাকা নেই। গ্রামের দূরের অঞ্চলের ট্রাইবেল এলাকা, আমি ছামনুতে গেছি, মনুতে গেছি, মিটিং করেছি, সকালে ট্রাইবেল মায়েরা বোনেরা বলছে বাঁচবো কি করে আমরা, হাসপাতালেও ভর্তি করে না, বলছে তোমরা চলে যাও জেলা হাসপাতালে কুলাইতে, আর কুলাইতে না হলে আগরতলা যাও। বলে কি করে যাব? বলে তো আমরা অ্যাম্বুলেন্স দিচ্ছি। অ্যাম্বুলেন্স দিচ্ছে? বলে হ্যাঁ অ্যাম্বুলেন্স দিচ্ছেন। আমি কোত্থেকে পেট্রোল ডিজেল কিনবো? এ তো কোনোদিনই হয়নি। এই জায়গায় চলে যাচ্ছে। ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে। 1 মাস আগে যেই ট্যাবলেটটা আপনি 10 টাকা কিনেছেন, 1 মাস পরে এটার দাম 15 টাকা, তারপরে 17, তারপরে 20, হ্যাঁ দাম বাড়ছে। এরাই নিয়ন্ত্রণ করছে, বিক্ষোভ দানা বাড়ছে, ভয় পেয়ে গেছে। এখন আরো কে রাম মন্দির করে বুঝছেন হবে না। আরব সাগরের জলের তলায় গিয়ে দেখি তিনি ধ্যানে বসেছেন। এই সমস্ত বুঝঝুঁকি তো এখন ধরা পড়ে যাচ্ছে, ছবি উঠেছে। জলের তলায় কি করে মাদুর পেতে সেখানে ধ্যান করা যায়? আমাকে একজন জিজ্ঞেস করছে, বলে আমি কি করে করব, আমি তো ধ্যান করতে যাইনি। ইলেকশন বন্ড, এটা আজকে আমি পত্রিকায় দেখছিলাম, কে বলেছে জানেন? এখন যিনি অর্থমন্ত্রী বিজেপির,
সীতারামন তার হাজব্যান্ড দুজনে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়তেন। সীতারামন যেমন অর্থনীতি নিয়ে পড়েছেন, তার স্বামীও অর্থনীতি পড়েছেন, তারা দক্ষিণ ভারতের। তিনি বিজেপি করেন না, তিনি কালকে দায় বিজেপির। দেখি আমরা এবারকার লোকসভা নির্বাচনে বিজেপি তার জবাব কি দেয়। কে বলছে এটা? আমরা তো আগেই বলছি, মামলা তো আমরাই করেছি প্রথম। আমাদের জেনারেল সেক্রেটারি তো আমাদের পার্টির সিদ্ধান্ত মোতাবেক পার্লামেন্টে বলেছেন যে এটা কি হচ্ছে, দুর্নীতি, সংবিধান বিরোধী। দেরিতে হলো, সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে এটা সংবিধান বিরোধী, অনৈতিক, এটা দুর্নীতি হচ্ছে, বন্ধ করো, আর চলবে না। আর সমস্ত তথ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বলেছে ইলেকশন কমিশনের হাতে দিতে হবে, ইলেকশন কমিশনকে বলেছে সমস্ত প্রকাশ করতে হবে। সমস্ত প্রকাশ হচ্ছে, দেখা যাচ্ছে 100 টাকার মধ্যে 70, 75, 80, 85 টাকা বিজেপির তহবিলে। এই টাকা দিয়ে দল ভাঙায়, এমএলএ কিনে, এমপি কিনে, সরকার ভাঙায়, নির্বাচনে পরাস্ত হয়েও তারাই আবার সরকার তৈরি করে। দুর্নীতি। কাজে এগুলোর জবাব দিতে হবে, তো কাজে ভয় পাওয়ার সঙ্গত কারণ আছে। তাই আপনাদের যেটা বলবো, আরে ত্রিপুরায় কি চলছে, আমি একটাই শুধু উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। চাকরি তো নাই, এই 100-200 চাকরি যা হয় বাইরের ছেলেরা নিয়ে দিচ্ছে। বাইরের ছেলেরা তো আমাদের শত্রু না। যেই চাকরির লোক আমাদের ত্রিপুরায় নাই, সেই চাকরির লোক বাইরে থেকে আনো, কোনো আপত্তি নাই তো। আইএএস, আইপিএস, আইএফএস ঠিক আছে, অথবা কেউ টেকনিশিয়ান আমাদের রাজ্যে হয়তো নাই, এই নিয়ে তো আমরা আপত্তি করছি না। করণিকের চাকরি, 4র্থ শ্রেণী কর্মচারীর চাকরি, হিসাব নিকাশ রক্ষা করবেন, এই লোক তো আমাদের রাজ্যে আছে। কি দেখা যাচ্ছে, ধরা পড়েছে। পশ্চিমবাংলা, উড়িষ্যা, বিহার থেকে এসে আরএসএস পরিবারের ছেলে টাকার বিনিময়ে তেলিয়ামুড়া এসডিএম অফিস থেকে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট জোগাড় করে জমা দিয়ে তারা এই করণিকের চাকরি নিয়েছে। বিধানসভায় বলা হয়েছে, জবাব দিতে পারছে না, এদের ঠিকানা দেয় না। এখন দেখা গেল পশ্চিমবাংলার 2টো জেলা আরএসএস সংগঠন আছে, ত্রিপুরা এসে তারা কাজ করে, ওই পরিবারের ছেলে বাছাই করে করে এনে এই সমস্ত কাণ্ড করছে। এখন দেখা যাচ্ছে এসডিএম অফিসের সাধারণ কর্মচারী যারা সার্টিফিকেট লিখে তাদেরকে সাসপেন্ড করেছে। তাহলে এসডিএম এর কি হলো, ডিএম এর কি হলো? তাদের কাগজ যায় এসডিএম এর কাছে, এসডিএম থেকে স্বাক্ষর করার পর যে ডিএম এর কাছে, তাদের স্বাক্ষর ছাড়া তো সিটিজেনশিপ কার্ড হবে না। তাদের কি হলো? উলু খাগড়ের উপর তোমরা আক্রমণ করছো। এই জায়গায় টাকা ছাড়া, পয়সা ছাড়া এখন এই বিজেপি সরকারের কোনো অফিসে কোনো কাজ হয় না। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সারা দেশ যদি একটাই দৃষ্টান্ত, ইলেকশন বন্ড, এর মধ্য দিয়ে যে লুটের রাজত্ব চালাচ্ছে বিজেপি, ত্রিপুরা আলাদা কি হবে? বলে এই পরিস্থিতিতে এরা জনবিচ্ছিন্নতায় ভুগছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, ঠিক আছে 23-এর নির্বাচন প্রত্যাশা তৈরি হয়েছিল, কি কি কারণে হলো না শুনেছেন আপনারা। এই লোকসভার এই 2টো আসনে 23-এ যেটা বিধানসভায় পারলেন না, এখন তো পরিষ্কার ত্রিপুরা মতো তো বিজেপির মধ্যে ঢুকেছে। এখন তো বিজেপির বিরুদ্ধে কথা বলে যে 19 ভাগ ভোট পেয়েছিল, এই ভোট তো টানবার সুযোগ তার নাই। কাক দেখতে ময়ূর সুন্দর, মানুষের মধ্যে দারুণ রকম প্রলোভন তৈরি করে ময়ূর। সে ময়ূরের পাখনা কেটে কাকের লেজে বেঁধে কতক্ষণ কাক তার নিজের চেহারা লুকিয়ে রাখতে পারে। ডাক যখন দেবে তখনই তো কাকা করে, ময়ূরের কণ্ঠস্বরের সঙ্গে তো মিলে না, ওই রকম করে আপনার ত্রিপুরা মতো ধরা পড়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে যে 19 ভাগ ভোট পেয়েছে, এই ভোট পাওয়া তো কঠিন, এই ভোট পাওয়া কঠিন। কাজেই আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এই কেন্দ্রে ইন্ডিয়া জোটের সিপিআইএমের প্রার্থী কাস্তাউতরিত এলাকা চিহ্ন রাজেন্দ্র রিয়াং এডিসিতে জিতেছিলেন, এক্সিকিউটিভ মেম্বার হয়েছিলেন, বিধায়ক হয়েছিলেন কয়েকবার। তার বাবা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন, তার ভাই সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন, লাল ঝান্ডা ছাড়েননি। কত বিধানসভায় তিনি দাঁড়াননি, নিজেই বলেছেন না নতুন কাউকে দাঁড় করাই, দাঁড় করিয়েছিলাম। তার নামও রাজেন্দ্র রিয়াং, আইএনপিটি করতো, ওই দল ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে কাজ করেছেন। এডিসিতে জিতেছিলেন, শিক্ষা দপ্তরের এক্সিকিউটিভ মেম্বার হয়েছিলেন, বিধানসভাও দাঁড় করেছিলাম, জিততে পারেননি, ভোটই তো হয়নি।
এবার তাকে আমরা দাঁড় করিয়েছি। আর এখানে আশিসবাবু জেনারেল আসন, কংগ্রেস দলের প্রার্থী, হাত চিহ্ন। আমাদের কমরেড আমরা বলছি জেনারেল আসনে হাত চিহ্ন বলে দ্বিধাদ্বন্দ্ব করবেন না। তা আমাদেরই প্রার্থী এখন, লড়াইটাকে বুঝবার চেষ্টা করুন। মূল শত্রুকে পরাস্ত করতে হবে, কোনোদিন না দিলেও এবারকার নির্বাচনে দিতে হবে। আর এখানে যারা আছেন, যারা কাস্তা অতিরিক্ত তারা চিহ্ন ভোট দিতে অভ্যস্ত না, তাদের কাছে আমরা বলবো তাহলে পশ্চিম আসনের অভিজ্ঞতা নেই, এখানেও আপনারা কাস্তা অতিরিক্ত তারা চিহ্ন ভোট দিতে হবে। নাহলে কী করে আপনি বিজেপির পরাজয় নিশ্চিত করবেন, এটা মাথায় রাখতে হবে। কাজে ওই বন্ধুদের সঙ্গে যখন আপনারা কথা বলবেন এগুলো বুঝিয়ে বলবেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার কথা শেষ করার আগে যেটা বলবো সেটা হচ্ছে বাড়িতে যেতে হবে। নতুন পরিমণ্ডল তৈরি হচ্ছে দেশের এবং ত্রিপুরার। আমি যে এতক্ষণ কথা বললাম, এতক্ষণ তো আপনি কথা বলতে পারবেন না। মূল কত ভোটার আছেন, এই ভোটাররা কয়টা পরিবারের মধ্যে আছেন, পরিবারের সংখ্যাটা ঠিক করুন, এবং কয়টা পাড়াতে তারা আছেন নিজেরা বসে মিটিং করে আলোচনা করে এই পাড়াগুলি 3 জন 4 জন 5 জনের মধ্যে ভাগ করে নিন, ভোটার তালিকা হাতে করে নিয়ে যান, বাড়িতে যান, গিয়েই ভোটের কথা প্রথম বলবেন না কেমন আছেন, যান, বসুন, কথা বলুন। চাপান দিলে ভালো। আর যদি এরকম আপনার অধিকার থাকে, কি হলো কাকি জেঠি খুড়ি, আপনি যদি চা খাওয়ার কথা বলছেন না, রাগ করে আছেন নাকি? তারপরে দেখুন ঠিক করে হেসে বলে না 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 বাপ বস, দেবো দেবো চা দেবো। আস্তে আস্তে কথা বলুন, ছেলে মেয়ের খবর নিন, যদি নাতি নাতনি হয়ে থাকে একটু যান, আদর যত্ন করুন। তারপরে মিনিট 10-15 পরে চাটা খেয়ে, ভোট যে আসছে জানেন তো? বলে হ্যাঁ জানি তো। কী চিন্তা ভাবনা করছেন? ভোটার তালিকাটা বের করুন, নাম ধাম নিন, এই বাড়িতে কত ভোটার দেখুন, বয়স্ক ভোটার আছে কিনা 80 বছরের উপর, থাকলে চিহ্নিত করুন। যদি বলে না আমি যেতে পারবো না, আমি বাড়িতেই ভোট দেবো, আলাদা করে লিখে রাখুন। আর যদি বলে যে না গতবার বাড়িতে ভোট দেওয়ার চেষ্টা করেছি, আপনারা কেউ ছিলেন না, বিজেপির লোকরা এসে তাদের কথা মতো তাদের প্রার্থীর চিহ্নেই আমাকে ভোট দিতে বাধ্য করেছে, আমি ইচ্ছার বিরুদ্ধে ভোট দিয়েছি, না আমি এবার বুথকেন্দ্রে গিয়েই ভোট দেবো। যারা এটা বলবেন তাকে বুথকেন্দ্রে নিয়ে ভোট দেওয়াতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? এই কথাগুলি বলবেন, ঠিক আছে? এই প্রথম দফা বলতে হবে, এটাই লিফলেটের মধ্যে থাকবে। লিফলেটটা দেবেন, বলবেন একটু পড়বেন, আপনাদের পড়া হলে পরে অন্যদের একটু দেবেন, সবার হাতে তো দিতে পারবো না। তারপরে পকেট থেকে চাঁদার রসিদ খুলবেন। যদি কিছু মনে না করেন, আমাদেরকে কিছু সাহায্য করবেন। আমাদের তো ইলেকশন বন্ড নাই, আমাদের তো ইলেকশন করি, আমাদের একটু সাহায্য করবেন। জবরদস্তি না, আপনি 50 টাকার ইয়ে নিয়ে গেলেন, কি জানি বলে এটা, কুপন, বললেন আমি তো 50 দিতে পারবো, আমি 25 টাকা, ঠিক আছে এই 50, এই দুটো কাজ। আর হচ্ছে আপনারা বাজারে একটা ছোট্ট মিছিল করুন, এই যে সাধারণ আসন, সেখানে আমাদের পার্টি থেকে কংগ্রেসের বন্ধুর জন্য আমরা আমাদের বন্ধুরা সেই পোস্টার লাগাবেন। কাজে এখানে আপনাদের কিন্তু পোস্টার লাগাবার ব্যবস্থা করতে হবে। এই যে কাজ, আর মূল কথা, নিজের ভোট নিজে দেব, কাকে দেব না দেব সেটা আমি নিজে জানি, কাউকে রাস্তায় আমাকে আটকাতে দেব না। যদি আটকাবার চেষ্টা করে, এটা না মোকাবেলা করে দলবদ্ধভাবে আমরা ভোট দেব এবং আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করব। এই যে দৃঢ়তা, এই দৃঢ়তাটা ভোটারদের মধ্যে তৈরি করতে হবে। তাহলে এতক্ষণ ধরে আপনাদের সামনে কথা বললাম, এই যে শেষের কাজগুলো, এগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে এতক্ষণ কথা বলাটা সার্থক হবে। না হলে এগুলো যদি না করেন, তাহলে পরে আবার মনে হবে তো পণ্ডশ্রম হলো। আমি বিশ্বাস করি আপনারা যেভাবে শুনলেন তাতে পণ্ডশ্রম হবে না। এই 18 নির্বাচনের অভিজ্ঞতা, পঞ্চায়েতের নির্বাচন হলো না, নগরের নির্বাচন হলো না, এডিসির নির্বাচন পুরোটা হলো না, পার্লামেন্ট নির্বাচন তো হলো না, আপনারা জানেন, এবং 23-এর বিধানসভার নির্বাচনের অভিজ্ঞতা হয়েছে। এই সমস্ত অভিজ্ঞতার ভিত্তিতে এই যে লোকসভার নির্বাচন, এই নির্বাচনে এই সমস্ত কিছু উসল করে নেবার জন্যে আপনারা কার্যকরী ভূমিকা নেবেন, এই বিশ্বাস নিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সামনে আমি কথা বললাম, আমাকে বলতে দিলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বিদায় নিচ্ছি। আমার নমস্কার নেবেন। আমি যে কথা বলেছি, যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে এখানে এসে বললে আমি স্পষ্টীকরণ দেওয়ার চেষ্টা করব।